আপনি দেখেন আজ পর্যন্ত আমাদের কিন্তু ফাইনাল কোনো রিপোর্ট হয় নাই কিন্তু মুক্তিযোদ্ধার তালিকা। সেইখানে আপনি দেখবেন একটা প্রথম শ্রেণীর পত্রিকায় লেখা হয়েছিল যে 51,000 নতুন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পরে তাদের জন্ম। তো এই পর্যায়ে যদি এইরকম চলতেই থাকে, কয়বার চেঞ্জ হইলো এই পর্যন্ত? কোটার ভিতরে শস্যের মধ্যে ভূত রয়ে গেল, তাইলে এই ক্ষতিটা রাষ্ট্রের হইলো ভাই, জনগণের হইলো, সাধারণ মানুষের হইলো। সেই জিনিসটা তো বিবেচনা আনতে হবে। প্রধানমন্ত্রী যখন করছিল, তারা আদালতে গেছে, আমি মনে করি তারা আন্দোলন না করে তারা এর আবার পুনর রিভিউ করতে পারে। এটার জন্য আরেক দল যারা করছে তারা তো আর যাইতে পারবে না আদালতে, আরেকটা গ্রুপ করতে পারে। কিন্তু না, এইখানে কোনো একটা কিন্তু আছে বলে আমার মনে হয় এই জিনিসগুলি নাড়াচাড়া দিতেছে, এটা সঠিক না। আমি মনে করি এতে আরও কিন্তু রাষ্ট্রের ক্ষতি। এই যে তারা স্কুল কলেজ বন্ধ করে তারা রাস্তায় নামে আসছে, ক্ষতিটা কার হইতেছে? তার হইতেছে। একটা দিন চলে যেতেছে, একটা সেকেন্ড চলে যেতেছে, তার জীবন থেকে মাইনাস হয়ে যেতেছে। এই জিনিসগুলি সে কিন্তু পরে পোষায় নিয়ে আসতে পারবে না। অ্যাডভোকেট ডক্টর নুরুল জাহার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে আজম খান বলছিলেন যে বীর মুক্তিযোদ্ধাদের কথা, যেটি শান্তভাবে বলছেন কার কতটুকুন ত্যাগ এই দেশের জন্য, তিনি কতটুকুন সম্মানের প্রাপ্য, সেটি কোটা বা মুক্তিযোদ্ধা কোটাকে দেওয়া হয়েছে, সেটি মুক্তিযোদ্ধাদের প্রতি। আন্দোলনে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যেখানে আসলে মুক্তিযোদ্ধাদেরকে অনেক জায়গায় অনেকটা ছোট করছে। আপনার কি মনে হয় যে এই ধরনের কর্মসূচি যা অত্যন্ত দুঃখজনক, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলা হয়, আপনার কি মনে হয় যে এটার আসলে কী ধরনের সমাধান হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। যদি সঠিক মুক্তিযোদ্ধাদের নিয়ে সমালোচনা করা হয়, কটাক্ষ করা হয়, অবশ্যই এটা দুঃখজনক এবং ঘৃণাজনিত আমি মনে করি। আপনি দেখেন আজ পর্যন্ত আমাদের কিন্তু ফাইনাল কোনো রিপোর্ট হয় নাই কিন্তু মুক্তিযোদ্ধার তালিকা। সেইখানে আপনি দেখবেন একটা প্রথম শ্রেণীর পত্রিকায় লেখা হয়েছিল যে 51,000 নতুন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পরে তাদের জন্ম। তো এই পর্যায়ে যদি এইরকম চলতেই থাকে, কয়বার চেঞ্জ হলো এই পর্যন্ত? এরশাদ সাহেবের সময় 1,87,000 মুক্তিযোদ্ধা, এর বাইরে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, তারপরে এই তালিকা। আর যারা আন্দোলন করতে সবাইকে মুক্তিযোদ্ধার সন্তান না, তারা কিন্তু সবাই মুক্তিযোদ্ধার সন্তান না। আপনি দেখবেন একটা জিনিস শুনলে আশ্চর্য হবেন, ব্রিটিশ বাংলাদেশের সেকেন্ড আপনার 47 সালে যখন ব্রিটিশ ছেড়ে যায়, তখন ওই আপনার ইন্দো প্যাসিফিক, বাংলাদেশ, ভারত, বার্মা টার্মার, এদের ওইখানকার 3rd ক্লাস সিটিজেন দিয়া করা হয়েছিল, পুনর্বাসন করা হয়েছিল। তারা 74 সাল পর্যন্ত কোনো লোক বাংলাদেশে মারা যায় না। তার কারণটা কি জানেন? যখন অসুস্থ হয়ে পড়ে বাংলাদেশে এসে পড়ে, তার পিসি করা যেত পাসপোর্ট, আপনার ছবিটা বদলায় আমি আবার চলে গেছি ব্রিটিশে। 74 সালে ধরা খাইল যে এই নাগরিক এতদিন কিন্তু এত হায়াত কীভাবে পাইল। খুঁজতে খুঁজতে তারা আসল জিনিসটা, এখন তো ডিজিটাল সিস্টেম, কম্পিউটার, ওইটা না, পিসি পাসপোর্টের উপরে আপনি ভাতের আঠা দিয়েও লাগানো গেছে, এমনি দিও। এখন মনে করেন প্রকৃত মুক্তিযোদ্ধাটা তো মূল্যায়ন করা উচিত, কিন্তু প্রতি মুক্তিযোদ্ধা কয় % আছে? সেই হিসাবে আপনাদের কোটাতে যে আন্দোলন করতেছে তারা কি সবাই মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি? তা না। তারপর দুঃখজনক জিনিস, এই জিনিসটা রাখার পরে দেখা যায় এটাতে মিসইউজ করা হইতেছে। দেখা গেল যে একটা ভুয়া সার্টিফিকেট না উনি দিয়ে দিল, উনি চাকরি বাকরি যখন রিটায়ারমেন্ট হলো তখন প্রমাণিত হলো উনি মুক্তিযোদ্ধার সন্তান না। তাইলে কি হলো? কোটার ভিতরে শস্যের মধ্যে ভূত রয়ে গেল, তাইলে এই ক্ষতিটা রাষ্ট্রের হইলো ভাই, জনগণের হইলো, সাধারণ মানুষের হইলো। সেই জিনিসটা তো বিবেচনা আনতে হবে। প্রধানমন্ত্রী যখন করছিল, তারা আদালতে গেছে, আমি মনে করি তারা আন্দোলন না করে তারা এর আবার পুনর রিভিউ করতে পারে। এটার জন্য আরেক দল যারা করছে তারা তো আর যাইতে পারবে না আদালতে, আরেকটা গ্রুপ করতে পারে। কিন্তু না, এইখানে কোনো একটা কিন্তু আছে বলে আমার মনে হয় এই জিনিসগুলি নাড়াচাড়া দিতেছে, এটা সঠিক না। আমি মনে করি এতে আরও কিন্তু রাষ্ট্রের ক্ষতি। এই যে তারা স্কুল কলেজ বন্ধ করে তারা রাস্তায় নামে আসছে, ক্ষতিটা কার হইতেছে? তার হইতেছে। একটা দিন চলে যেতেছে, একটা সেকেন্ড চলে যেতেছে, তার জীবন থেকে মাইনাস হয়ে যেতেছে। এই জিনিসগুলি সে কিন্তু পরে পোষায় নিয়ে আসতে পারবে না। অতএব আমি মনে করি এই আন্দোলনকে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারের প্রস্তাবনা দিতে হবে যে তাদের যে নেতা নেত্রী আছে তাদের নিয়ে বৈশা, যারা আজকে স্লোগান টোগান তাদের নিয়ে বৈশা এটা কিভাবে করা যায় সুন্দরভাবে, সিস্টেমেটিকভাবে, যেটা করলে রাষ্ট্র এবং জনগণের উপকার হবে, সেই জিনিসটা চিন্তা করতে হবে। একক ব্যক্তির চিন্তা করলে হবে না। তাইলে ওই মুক্তিযোদ্ধা তালিকা সারা জীবনই হতে চাইবে। এই সরকার চেঞ্জ হবে, আবার যে কোনো সরকার আসবে, বিএনপি আসুক বা যেই আসুক, সে আসুক আরেকটা তালিকা করবে, তাদের বয়স দেবে 75 পরে জন্মগ্রহণ, কারণ তারা আবার ধরবো যে 75 পরে আরেকটা যুদ্ধ হয়েছে। তো এইসব মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা বলে আমি মনে করি। তবে আমি মনে করি এটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এটা সমাধান হবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। অ্যাডভোকেট ডক্টর বাংলাদেশের সঙ্গে আলোচনা শেষ করতে চাই। পেনশন বা কোটা এই আন্দোলনে রাজনীতি কতটুকু? এটার ভিতরে পুরাই রাজনীতি বলা চলে, কারণ কোটা তারা গেছিল কোর্টে, এটা একটা সিদ্ধান্ত হয়েছে। আবার আমি বললাম যে এটা এইখানে আমি একটু বলতে, কোটা দিয়ে কি করবেন? বিসিএস আজম খান বললেন যে একটু বাতাস লাগানোর চেষ্টা, এই বাতাসটা শুনেন। বিসিএস প্রস্তুতপাতে খোদ পিএসসি কর্মকর্তা জড়িত, ধর্ম আরো খাওয়া হয়ে গেছে, রাষ্ট্রটা এখন হয়ে গেছে। আপনার খোদ বেনজির 21টা জেলা ছিল, এরশাদ সাহেব এসে এটা 64টা জেলায় পরিণত করছে। উনি তো অর্ধেক জেলার মালিক আয়তনে,
তো এইরকম যদি বেনজির আরো 1-150 হয় তাহলে তো আমরা কয়দিন পরে আমার ফ্ল্যাট নিয়ে যাবো, আমার জায়গা নিয়ে নাই। শুনেন আগে, তাইলে আমি দাস হিসাবে এই দেশে বসবাস করব। উনারা হয়তো বাইচা যেতে পারে, উনি হয়তো বিএনপি দয়া দেয়, আমি জাতীয় পার্টি আমার দাসী তারা বানায় ছাড়বো মনে হয় কেমনে? এইরকম আমরা রাষ্ট্র। যেমন- আরে মিয়া আপনি দেশের দেখেন বিরোধী বেনজির দল কি না সাথে করছে? আছে। বেনজির সারা জেগিনি মতিউর রহমান এক ছাগলে ডক্টর আজহার জাতীয় পার্টি তো সাথে আছে। জাতীয় পার্টি তো বিরোধী দল হিসাবে আছে, জাতীয় দল সরকার গঠনের সাথে তো নাই। আমরা তো বিরোধী না, দল বিরোধী হিসাবে দল যেটা তো- দরকার সেটা বিরোধী দল তো আমরা বাংলাদেশে- ওনাদের যে সবকিছু সাপোর্ট করতে তা না। এবং প্রধানমন্ত্রী বলতেছে জাতীয় পার্টি তো ছাড় দিতেছে না, সবকিছুতে সমালোচনা করতেছে বা এটার ব্যাখ্যা দিতেছে বা এটার প্রোটেস্ট করতেছে, এটা তো আমরা বিরোধী সেই দল পর্যায়ে হওয়া আছি। কিন্তু কথা হইলো যে এই যে লুটপাট যদি বন্ধ না হয়, আপনি জানেন একটু আগে আমি একটা চ্যানেলে কোথায় গেল রপ্তানি $14 বিলিয়ন, $14 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক ওইটার ভিতরে ভূত, আসল ভূত ওইখানে রয়েছে গেছে, বড় ভূত। এই যে আমরা শয়তান ইটা মারি আইলাম, ছোট শয়তান বড় শয়তান ইয়েতে সৌদি আরবে, এই শয়তান কোথায় গেল? আমি ওইখানে বলে আসছি এই শয়তান সব বাংলাদেশে যাইতেছে, কারণ হজ করে আইতাছে, আইসা অপকর্ম এখানে করতেছে। আপনি দেখেন 14 বিলিয়ন কোনো খবর নাই। তারপরে দেখেন এই যে এই পিএসসি কর্মকর্তারা যদি বিশেষ প্রশ্নপত্র, তার মানে এক একটা প্রশ্নপত্র তারা যদি 5 লক্ষ করে বেচে, এরকম 5 লক্ষ যদি এই প্রশ্নপত্র বেচে তো সে রাতারাতি ধনী হয়ে যেতে পারবো, রাতারাতি আমার সম্পত্তি সে অ্যাটাক করতে পারবো, না করলে সে গুলি করব, কত কিছু করব, আমাদের দাসী বানাতে হবে। তাইলে তো বলা হয়, আমার মনে হয় যে 20 বছর পরে আমরা কিছু লোক এই দেশের 22 পরিবারের জন্য আন্দোলন করছিলাম, এখন কিছু পরিবার তারাই এই দেশের দখল করে নিব, আমরা দাস হিসেবে থাকবো, আপনিও থাকবেন। যদি আপনার সম্পত্তি না থাকে, আপনার ক্ষমতা না থাকে গুলি চালানো, কারণ তাদের গুলির কাছে আমরা নতি স্বীকার করব। আজকে দেখেন আমি মাথা চাইছা হজ করে আইলাম, মতিউর রহমান মাথা চাইছা কই গেল, পাইলাম না। এ কি হজ করে আইলো না হজ ছাড়া আইলো? হে বলে মাথা চাইছা ভাইগা গেল, আর আমি মাথা চাইছা দেশে আইলাম, তাহলে আমার কি হইলো? অতএব শুনেন, রাষ্ট্রীয় এবং জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে এখন এটা মঙ্গলজনক হবে, সবার জন্য ভালো হবে। আর আমরা যদি এই ভেদাভেদ না ভুলে যাই, একজন আরেকজন পিছনে থাকি, উস্কানিমূলক কথাবার্তা বলি, তাহলে কিন্তু এইভাবেই চলতে থাকবে রাষ্ট্র। কোনোদিন উন্নয়নের কোনো শিকড়ও দেখবেন না, কিছুই দেখবেন না। দেখবেন কিছু লোকের পেট ভর্তি হয়েছে আর কিছু লোক না খায় মরতেছে এই দেশে।